দর্শকদের জন্য শুনেছি। আমি আলোচনা করতে চাচ্ছি আজকে। আপনি একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন যে একদিন আগে আমাদের পার্লামেন্টের একজন মেম্বার স্বতন্ত্র সংসদ সদস্য অ্যাডভোকেট ব্যারিস্টার রুমিন ফারহানা উনি একটা কথা বলেছেন, সেটা হলো যে বাংলাদেশে আগামী 100 বছরেও আর কোনো গণ অভ্যুত্থান হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং এটা বলেছেন, এটা হতাশার থেকে বলেছেন যে যাদের উপর ভরসা করা হয়েছিল, যারা এটা দাবিদার ছিল, তারা এমন এমন আচরণ করেছেন, এমন এমন কাজ করেছেন যে প্রেক্ষিতে তাদের ডাকে সাধারণ মানুষরা রাস্তায় কখনোই নামবে না, এবং তরুণদের উপর এক ধরনের মানুষের মধ্যে নেতিবাচক একটা ধারণা জন্ম নিয়েছে। এই যে বক্তব্যটা, এটা সঙ্গে আপনি কতটুকু একমত, আপনি এটাকে কিভাবে দেখেন? অভ্যুত্থান তো দেশে বারবার হওয়া উচিত না। এই 54 বছরে কতবার অভ্যুত্থান হয়েছে, কতবার সরকারকে আমরা ফেলেছি। কোনো সময় হোম গ্রোন হয়েছে, কোনো সময় বিদেশি হস্তক্ষেপ হয়েছে, কোনো সময় যে জুলাই হয়েছে, এটা তো হোম গ্রোন না, এটা তো একটা কনস্পিরেটোরিয়াল অভ্যুত্থান, যেখানে আমেরিকান তৎকালীন অ্যাডমিনিস্ট্রেশন অনেক টাকা ফেলেছে। ডিপ স্টেট ওয়াজ ইনভলভ, দুই জায়গায় ডিপ স্টেট ইনভলভ ছিল। তো এইটা তো অভ্যুত্থান না, এটা একটা কনস্পিরেসি। একটি সরকারকে ফেলে দেওয়ার জন্য কনস্পিরেসি করা হয়েছে, এবং এই কনস্পিরেসির মধ্যে যারা আর্টিস্ট ছিলেন, ওরা জুলাই যুদ্ধে যারা নিজেকে বলে দে ওয়ার দি আর্টিস্ট। এইটার ইসে যদি এটা হোম গ্রোন হতো, সত্যিকারের অভ্যুত্থান হতো, সত্যিকারের যদি এরা আন্দোলন এর মাধ্যমে যদি ওই সরকারটাকে ফেলতেন, তাহলে এক ডিফারেন্ট সিচুয়েশন হতো। কিন্তু সেটা যখন হয় নাই, এটা একটা কনস্পিরেসি হয়েছে। এখন এই কনস্পিরেসি তো ওপেন আছে। এখন তো আমেরিকান স্ট্যাবলিশমেন্ট ডিক্লাসিফাই করে দিয়েছে। এখন তো আমরা সবাই জানি যে রোনাল্ড রিগানের সময় থেকে এই আইআরআই, এনডিআই, এইগুলি কিভাবে, ইউএসএ এইগুলি কিভাবে টাকা ঢেলে ঢেলে বিভিন্ন দেশে বিভিন্ন রোনাল্ড রিগানের পরে যে প্রথম অভ্যুত্থান যে সরকারকে ফেলা হয়েছিল, সেটা ছিল হাইতির অ্যারিস্টাইড বা হোয়াট এভার, ওই যে প্রেসিডেন্ট, ওনাকে ফেলার পর আজ পর্যন্ত হাইতি নর্মাল হতেই পারে নাই। হাইতি চলে গেছে এখন গ্যাংস্টারদের হাতে। এখন এই গ্যাংস্টারদের থেকে উদ্ধার করার জন্য ইভেন বাংলাদেশ আর্মিকে তারা চাপছে, বিভিন্ন দেশের আর্মিকে দিয়ে এটা কিভাবে উদ্ধার করা যায়। আপনি হন্ডুরাসে করেছেন, অনেক জায়গায় করেছেন, দিস হোল লিস্ট অফ ইট। এ কে করেছে? আইআরআই, এনডিআই, এদের টাকা পয়সাকে। দিস ইজ এ ব্যাড থিং। এইটা আমাদের জনগণের অভ্যুত্থান ছিল না। এইটা জনগণ এর অভ্যুত্থান থাকলে ভিন্ন চিত্র হতো। অভ্যুত্থান এরশাদ সাহেবের সময় যেটা হয়েছিল, পলিটিক্যাল পার্টি তারা সবাই মিলে একত্র হয়ে এগ্রিমেন্ট সই করে একটি অভ্যুত্থান করেছিল, এবং এটা সাংবিধানিক ভাবে কার্যকর করা হয়েছিল। এরশাদ সাহেব প্রথমে মওদুদ সাহেব রিজাইন করলেন, তারপরে শাহাবুদ্দিন সাহেবকে দেওয়া হলো, রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ রিজাইন করলেন, তখন শাহাবুদ্দিন সাহেব অ্যাক্টিং প্রেসিডেন্ট হয়ে গেলেন। তো তখন কিন্তু উনি ফুল ফ্লেজেড প্রেসিডেন্ট ছিলেন না, অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিলেন। ওনার সাবস্ট্যান্টিভ অফিসটা ছিল ভাইস প্রেসিডেন্ট। ওইটা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা হয়েছিল। আর সব পলিটিক্যাল পার্টি সেখানে একটা এগ্রিমেন্ট করেছিল, যার মধ্যে আওয়ামী লীগও ছিল, বিএনপিও ছিল, জামাতও ছিল, সবাই সই করেছিল। সো ইউ সি, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস, যে আমাদের এইখানে এটা অভ্যুত্থান ছিল না, এটা একটা 2018 সনে যখন কোটা আন্দোলন করেছে নূর, তখন এই নাহিদ টাহিদ সব কিন্তু নূরের সাথেই ছিল। এরা 2018-তে আন্দোলন যেটা হয়েছে ওইটা এক পর্যায়ে গিয়েছে, তারপরে এই আন্দোলনকে দাঁড় করিয়ে আবার পরবর্তীতে 2014-তে এইটাকে আমেরিকান ইসের থেকে টাকা পয়সা দিয়ে, এর মধ্যে ইউনিভার্সিটি প্রফেসররা ছিল, এর মধ্যে আমাদের বদিউল আলম মজুমদারের মতন যারা নিজেকে বিরাট সিভিল সোসাইটি বলে, তারা সবাই ছিল, তারা সব টাকা পয়সা খেয়েছে। আসিফ নজরুল ছিল। ইভেন আই উইল গো টু দিস এক্সটেন্ট অফ সেইং দ্যাট আমাদের সিভিল সার্ভেন্টস, পুলিশ এবং আরো যারা সিকিউরিটির মধ্যে আছেন, দে অল গট মানি। সবাই ওই কনস্পিরেসির মধ্যে ছিল। তো কোয়েশ্চেন ইজ, আমি তো তখন হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে অনেক আন্দোলন করেছি, মামলা মোকদ্দমা হয়েছে,
আমি ফোর ফ্রন্টে ছিলাম, উকিলদেরকে নিয়ে আন্দোলন করেছি, কিন্তু এইটা তো আমার তো খুশি হওয়ার কথা, বাট আমি তো খুশি হতে পারছি না। বিকজ আপনি একটি সরকারকে যদি আপনি কনস্পিরেসি করে সরিয়ে দেন বা সরান, ওর মধ্যে ইউনূস ওয়াজ ইনভলভড ইন দি কনস্পিরেসি, এইটা তো একসেপ্টই করেছে আপনার ব্যারিস্টার মোল্লা, ওই যে জামাত ইসলামের যে লিয়াজও করে ইউরোপে। হ্যাঁ, এটার তো ভিডিও আছে যে কিভাবে ইউনূস ওয়াজ ইনভলভ, নিজের মুখেই বলেছে এইসব কথা। সো এই যে একটা কনস্পিরেসি হয়েছে, এই কনস্পিরেসিটা তো দেশের বিরুদ্ধে হয়েছে। বিকজ এই কনস্পিরেসি করে কি হয়েছে, আপনি একজনকে বসিয়েছেন ইউনুসকে, যে একটা আন্তর্জাতিক ভাবে রেকগনাইজ ফ্রড, যে কোনো নোবেল পায়। বাংলাদেশ লোকজন এত ইমোশনাল, এত সেন্টিমেন্টাল, যে তারা নোবেলকে, নোবেল লরেট ওকে কি যে মনে করে ফেলেছে গড নোজ। ওকে তো একটা টেলিনর কিনে দিয়েছে, গ্রামীণ 017 যেটা ইউজ করে, ওর যে পার্টনার আছে নরওয়ের, টেলিনর, সে কিনে দিয়েছে। আর ওকে সহায়তা করেছে এটার মধ্যে তৎকালীন ফ্রেঞ্চ প্রেসিডেন্ট, তৎকালীন ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট, ক্লিন্টনরা, ওবামা, এরা সবাই টাকা সে দিয়েছে, এবং এরা সবাই ওই নমিনেশন গুলি ঠিক করেছে। তো এইটা তো ইটস 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 এ পারচেজ দিয়ে, এটা তো সে পায়নি। আর ইভেন একটু চিন্তা করেন, সে যদি আপনাকে দিতেই হয়, আপনি ওকে ইকোনমিক্সে দেন, যদি আপনার এই এই যে গ্রামীণ বা এইটা মাইক্রো ক্রেডিটে দিতে হলে ওইটাতে দেন, বাট ওটা তো দিতে পারবে না। বিকজ মাইক্রো ক্রেডিটের তো ফাদার ইজ নট, জন্মদাতা ইজ নট ইউনুস। ইউনুস তো এইখানেও ফ্রড করেছে, আপনারা হয়তো অনেকেই জানেন না। এই প্রজেক্টটা ছিল চিটাগং ইউনিভার্সিটির প্রজেক্ট, ইকোনমিক্স ডিপার্টমেন্টের প্রজেক্ট। সেখানে ইউনুস একটা শিক্ষক ছিল, এবং এই প্রজেক্টটা তাকেও দেওয়া হয়নি করতে। এই প্রজেক্টটা দেওয়া হয়েছিল আরেকজন প্রফেসরকে, লেকচারারকে, এবং ওকে দেওয়া হয়ে গেছিল ইরিগেশন নিয়ে কাজ করতে। কাকে? ইউনুসকে, চিটাগং ইউনিভার্সিটি ইকোনমিক্স ডিপার্টমেন্ট। যাই হোক, এই মাইক্রো ক্রেডিট নিয়ে তারপরে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্রাঞ্চ খোলা হয়েছিল চিটাগং ইউনিভার্সিটিতে এটা করার জন্য। এবং এটা আমি বলছি না, এইগুলি স্ট্যাচুটে লেখা আছে, গ্রামীণ ব্যাংকের যে স্ট্যাচুট আছে, অনেক কিছু সেখানে লেখা আছে। আর সে বইয়ের পর বই লিখে যে আই এম দি ফাদার অফ গ্রামীণ ব্যাংক, বুঝি। আমি বলতে চাচ্ছি, আপনি যে কথাটা বললেন, আপনি যদি যেহেতু বললেন এটা একটা ষড়যন্ত্র, কিন্তু এখানে তো দেশের মানে সর্বস্তরের মানুষ তো একভাবে ইনভলভ হয়েছিল, এবং মানুষ হয়তো এখন বুঝতে পারছে যে তারা প্রতারণার শিকার হয়েছিল। এবং যদি বুঝে থাকে, সেই সাধারণ মানুষের এখন যে মানসিক অবস্থা, তারা তো বুঝেছে তারা আস্তে প্রতারিত হয়েছে। এবং এই সময়ে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা ঘোষণা দিচ্ছেন যে উনি ডিসেম্বরের মধ্যে ফিরবেন। তাহলে এখন সব মিলিয়ে সাধারণ মানুষের মানসিক অবস্থাটা কেমন দাঁড়াচ্ছে? দেখেন, জনগণ যে প্রতারণা ওদের সাথে করা হয়েছে, এইটা তো এখন তারা বুঝছে যে কিভাবে, যদি প্রতারণা না হতো তাহলে আজকে ইউনুস যে লুটপাট করেছে, যে কারাপশন করেছে, এবং এই যে এত বাচ্চা মারা যাচ্ছে, সে দেখ, এই যে এই জিনিসগুলি তো রুটিন। রুটিনটা কি? ইউনিসেফের মাধ্যমে তারা এটা ইয়ে করবে, ডিজি হেলথ এইটা পাঠাবে, তারা স্যাংশন করবে, এই ভ্যাকসিন গুলি আসবে। আজকে এদের জন্য মারা যাচ্ছে এই বাচ্চারা, কিন্তু উনি, বাচ্চারা আজ পর্যন্ত বলে নাই যে আমি দুঃখিত, এটা আমার আমার ভুল হয়েছে, আমাকে এটা খেয়াল করা উচিত ছিল। না, উনি তা বলছেন না। উনি যেটা বলছে, উনি ওই সিএনএন এর যে মালিক কিং মারা গেল, যে এটাকে প্রমোট করেছিল সিএনএন অ্যাজ এ নিউজ চ্যানেল, ওর জন্য উনি এক পাতা লিখে দিয়েছে, বিরাট একটা এসে লিখেছে তার জন্য। আমরা তো প্রতারিত হয়েছি, এটা কোনো সন্দেহ নাই। এখন যে শেখ হাসিনা যে কথাটি বলছেন, উনি ডিসেম্বরে ফিরবেন, উনি কিন্তু, আপনারা জানেন, সবাই জানে যে উনি চিন্তা ভাবনা করে এই কথাটি বলেছেন যে ডিসেম্বরে ওনাকে ফিরতে হবে দেশে। উনি এই দেশের নাগরিক, উনি এই দেশে ফিরবেন, ওনার এই দেশে মাটি হবে যদি উনি মারা যান বা ওনাকে যদি ঝুলিয়ে দেয়। কিন্তু আমার কথা হচ্ছে এখানে যে শেখ হাসিনা তো পলাতক না। শেখ হাসিনাকে তো আপনারা প্লেনে
হেলিপ্যাড থেকে গণভবন থেকে আপনি তেজগাঁতে C-130 তুলে, ইনক্লুডিং হার সিকিউরিটি, এসএসএফ এর কিছু লোকজন ওটার সাথে গেছে, কিছুক্ষণের জন্য ট্রান্সপন্ডার বন্ধ করেছে ওই এয়ারক্রাফট, ইন্ডিয়াতে যাওয়ার পর ট্রান্সপন্ডার অন করেছে, এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের বিমান বাহিনীর প্লেন এই C-130 কে এক্সপোর্ট করে ইন্ডিয়ান এয়ারফোর্স বেসে আপনি ওনাকে রেখে এসেছেন। ওনাকে কিভাবে রেখেছেন? অ্যাজ দি প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। ওই স্টেটাসটা তো ওনার আছে এখনো, যদিও ডিজোরে প্রাইম মিনিস্টার হলেন আমাদের তারেক রহমান, ঠিক আছে, এটা আরেক বাট ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার তো শেখ হাসিনা আছেনই, উনি তো রিজাইন করেন নাই। মতিউর রহমান বলে যে ওনার ভ্যানিটি ব্যাগে রেজিগনেশন লেটার ছিল। মতিউর রহমান কি এই ভ্যানিটি ব্যাগ খুলে দেখেছে? মানে এইসব গল্প থেকে করে আমি বুঝি না। ইউ সি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট উনি ওইখানে ওনার ইন্ডিয়াতে স্টেটাস কি? প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। উনার স্টেটাস তো ইজ নট রেফিউজি, উনার স্টেটাস তো এসাইলাম না। তো আমার এখানে এখন দুইজন আছেন, একজন ডিফ্যাক্টো যার ক্ষমতা নাই, বাট উনি ওইখানে ডিফ্যাক্টো হিসাবে প্রাইম মিনিস্টার আছেন, আর দুজনে তারেক সাহেব ইলেকশন করেছেন, ইলেকশন করে জিতেছেন, এখন উনি দেশ চালাচ্ছেন, এবং উনি হলেন দেশের প্রধানমন্ত্রী, ভেরি গুড। কিন্তু প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা যখন বলেছে যে আমি আসব, আমরা সবাই জানি যে শেখ হাসিনা ইজ এ ভেরি হট পটাটো, খুব গরম আলু। ইটস নট ইজি। এ হট পটাটো ইজ এন ইডিয়াম ইন ইংলিশ। ও এত সোজা না শেখ হাসিনাকে হ্যান্ডেল করা। ইউ সি, সরকারের জন্য ভালো হবে যদি সরকার একটি ডায়লগ, ট্রাইপার্টাইট ডায়লগ, বাংলাদেশ, ইন্ডিয়া এন্ড শেখ হাসিনা, যদি এই সরকার শেখ হাসিনার সাথে ডাইরেক্টলি বসতে না চায়, তাহলে ইন্ডিয়ার সাথে বসবে, এবং শেখ হাসিনা ওইখানে, আমরা দেখছি না ইনডাইরেক্ট কথা হয় না, আমেরিকা ইরানের সাথে ইনডাইরেক্ট কথা বলে না। তো এই জিনিসগুলি আছে, এইটা যদি ডায়লগ করে ওনাকে আনা যায়, তাহলে সবচেয়ে উত্তম হয় যে উনি এসে কিভাবে সারেন্ডার করবেন, ওনার সিকিউরিটি কিভাবে দেবেন, আপনি ওনাকে রাখবেন কোথায়? ওনার তো কোনো ঘর বাড়ি নাই বাংলাদেশে, ওনার বাপের ঘরও নাই, ওনার আরো যে ট্রাস্টের ঘর বাড়ি ছিল সব আপনারা ভেঙে দিয়েছেন। ওনার আহ, আমি জানি না, সুধা সদনও বোধহয় আগুন টাগুন দিয়ে দেওয়া হয়েছে, ওনার তো কিছু নাই, উনি থাকবে কোথায়? এইগুলি কে করবে? গভর্নমেন্ট অফ বাংলাদেশ উইল হ্যাভ টু ডু দিস। তো এই জিনিসগুলি করতে হলে তো আপনাকে বুঝতে হবে, শেখ হাসিনার সাথে বসতে হবে, ইন্ডিয়ার সাথে বসতে হবে, যে কিভাবে উনি কি প্লেনে আসবেন, না উনি বর্ডার দিয়ে আসবেন। বর্ডার দিয়ে আসলে কোন বর্ডার দিয়ে উনি আসবেন? যশোর, বেনাপোল, আহ, না ব্রাহ্মণবাড়িয়া, এই যে কি আখাউড়া, কোন দিক থেকে উনি ঢুকবেন? ত্রিপুরা দিয়ে ঢুকবেন না কোন দিক থেকে? এই জিনিসগুলি তো ঠিক করতে হবে। আর এই জিনিসগুলি ঠিক না করলে, উনি যদি আসতে চান আর উনি যদি চলেই আসেন, তাহলে ওই সিকিউরিটি উইল বি গিভেন বাই দ্য ইন্ডিয়ানস। ইন্ডিয়ানস উইল গিভ দ্য সিকিউরিটি। ওরা কোন লেভেলের সিকিউরিটি দেবে এটা তো আমরা জানি না। আই ডোন্ট নো হোয়াট লেভেল অফ সিকিউরিটি। ওনাকে কি, যদি প্লেনে আসেন, ওই প্লেনটা কি ইন্ডিয়ান প্লেন হবে না বাংলাদেশি প্লেন হবে? C-130 কি আবার যাবে? ওনাকে কি বাংলাদেশ ফাইটার্স কি ওনাকে স্পোর্ট করে নিয়ে আসবে? উই ডোন্ট নো। এই জিনিসগুলি তো ওয়ার্কআউট করতে হবে, নাহলে অনেক বিপদ হবে দেশের জন্য। আই ক্যান টেল ইউ দিস মাচ, যে দেশের সভারেন্টি উইল বি টেস্টেড। আইসিটির যে চিফ প্রসিকিউটর উনি তো বলতেছেন যে উনি এলেই ওনাকে এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করা হবে, কারণ উনি তো দণ্ডপ্রাপ্ত ব্যক্তি। এইগুলি ডিসপিউটেবল। দেখেন, এই কথাটি সব ডিসপিউটেবল। এই কারণে ডিসপিউটেবল যে ওনাকে কি 30 দিনের মধ্যে যে আপিলের যে প্রভিশনটা আছে, আপিল এর প্রভিশনে কন্ডোনেশন চাওয়া যায়, অর্থাৎ আমি এই কারণে সময় মতন করতে পারি নাই, কাজে আমার এই ডিলেটা, এইটা কন্ডোন করা হোক। এখন সে কি বলছে না বলছে এইটা তো আমার আলোচনার ব্যাপার না, এটা সে বলবে, হোয়াট এভার হি সেজ। নাহিদ বলছে যে উনি আসতে পারেন, এসে সোজা মঞ্চে উঠে যাবেন, যেখানে ওনাকে ঝুলাই দেওয়া হবে। মানে এত সোজা কথা এগুলি মনে করতেছে, মানে ইট ইজ নট শেখ হাসিনা, এইটা হলো হোসেন রশিদ বা মাসুদ কামাল বা
ওদের মতন একটা নর্মাল একটা লোক। নো, ইটস নট লাইক দিস। আপনাকে বুঝতে হবে সে এখনো প্রাইম মিনিস্টার ডিফ্যাক্টো। উনি অনেক ধরনের কাজ করতে পারেন, অনেক ধরনের কলস দিতে পারেন উনি এইখানে। এখন তো উনি অডিও দিয়েছেন, এরপরে হয়তো আপনারা দেখবেন যে উনি ভিডিও সাক্ষাৎকার দেওয়া শুরু করেছেন। উনি কি একা আসবেন, না ওনার সাথে আন্তর্জাতিক আহ, অনেক সংস্থা লাইক হিউম্যান রাইটস ওয়াচ, আপনার এমনেস্টি ইন্টারন্যাশনাল বা আরো যে সংস্থাগুলি আছে, ওরা, ইউএন এর লোকজন, বিদেশি যারা রিপোর্টার্স, তারা তো ওনার সাথে আসবেন। এগুলি কিভাবে জীবনের নিরাপত্তা নিয়ে এরকম প্রশ্ন তোলা, এটা ভারত সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলা। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ভারতের প্রখ্যাত সাংবাদিক, দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং ফেডারেশন অব প্রেস ক্লাব ইন্ডিয়ার নবনির্বাচিত সভাপতি গৌতম লাহিড়ী। সাংবাদিক গৌতম লাহিড়ী, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং খুব স্বাভাবিকভাবেই যে প্রসঙ্গে কথা বলতে চাই সেটা হচ্ছে যে অবশ্যই শেখ হাসিনা ইস্যুতে। আমি প্রথমেই একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটি হচ্ছে যে তিনি ভিডিও কনফারেন্সে কেন আসছেন না? তিনি ইমেইলে বিভিন্ন গণমাধ্যমের সাক্ষাৎকার দিচ্ছেন, তিনি রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন 1 ঘন্টা ব্যাপী টেলিফোনে। এর আগে সম্ভবত আপনার সাথেও কথা বলেছেন টেলিফোনে, এবং আপনি নিজেও বলছিলেন যে তিনি খুব দ্রুত ভিডিও কনফারেন্সে আসবেন, প্রকাশ্যে আসবেন। কেন তিনি এখনো পর্যন্ত প্রকাশ্যে আসছেন না? এই প্রশ্ন এখন বাংলাদেশ থেকে অনেকেই তুলছেন। দেখুন, অনেক বিষয় তো নিশ্চিতভাবে তিনি হয়তো পর্যায়ক্রমে সিদ্ধান্ত নিয়েছেন তার রণনীতি, কিভাবে তিনি বাংলাদেশের রাজনীতি সম্পর্কে তার মত প্রকাশ করবেন। প্রথমে অডিওতে বলছিলেন, প্রথমে ইমেল মারফত তিনি সাক্ষাৎকার দিচ্ছিলেন, তারপরে তিনি অডিওতে দেওয়া শুরু করেছেন। কারণ বহু সাংবাদিক তারা এখন জানতে চাইছেন যে প্রকৃতপক্ষেই শেখ হাসিনা যদি অডিওতে, বিশেষ করে পশ্চিমা সংবাদ মাধ্যমের একটা বড় শর্ত হলো যে তারা কোনো ইমেল ইন্টারভিউ ছাপেন না। তারা যিনি ইন্টারভিউ দিচ্ছেন তার সঙ্গে তারা কথা বলে নিশ্চিত হতে চান, তবেই তারা ছাপতে পারে। যে কারণে একবার ব্লুমবার্গ তার কোনো ইন্টারভিউ ছাপেনি, কিন্তু আমি শুনেছি ব্লুমবার্গও তার ইন্টারভিউ নিয়েছে, এবং সেটা অডিওতেই ইন্টারভিউটা হয়েছে। স্বাভাবিক যারা প্রশ্ন করছেন বা যাদের মনের মধ্যে প্রশ্ন, নিশ্চয়ই ভিডিও করার ক্ষেত্রে একটা সমস্যা থাকে যে আজকালকার দিনের ভিডিও ট্র্যাকিং খুব সহজেই করা যায়, লোকেশনটা জানা যায়। হয়তো সেই নিরাপত্তার কারণে তিনি করছেন না, কিন্তু আমি জানি উনি বলেছেন যে ক্রমশই ধীরে ধীরে তিনি প্রকাশ্যে আসবেন এবং প্রকাশ্যে ভিডিও মারফত ইন্টারভিউ দিতে পারেন। আমি বলছি না সেটা কবে দেবেন। আমার মনে হয় তিনি যখন ঘোষণা করছেন যে তিনি বাংলাদেশে ফিরবেন, হয়তো তার আগেই সেই ধরনের কোনো সিদ্ধান্ত নেবেন এবং তিনি হয়তো ঘোষণা করবেন। এই প্রসঙ্গেই বলে রাখা ভালো যে আমি শুনলাম যে আপনাদের ওখানকার কিছু সিনিয়র সাংবাদিক তারা প্রশ্ন করেছেন শেখ হাসিনা কি আদৌ জীবিত আছেন কিনা। এবং এই সিনিয়র সাংবাদিকদের কাছে হাস্যকর প্রশ্ন, তার কারণ হচ্ছে যে ভারত সরকারের তিনি অতিথি হিসেবে রয়েছেন, এটা তার নিরাপত্তা, তার জীবনের নিরাপত্তা, তার শারীরিক সুস্থতা সবটাই দেখভাল করছেন ভারত সরকার। আমার মনে হয় তারা এই প্রশ্নগুলো ঢাকায় যে হাই কমিশন আছে সেখানে প্রশ্ন করলেই জবাব পেয়ে যাবে, এতদূর দিল্লি পর্যন্ত আসার প্রয়োজন নেই। এবং ওখানে বাংলা ভাষায় কথা বলতে পারেন হাই কমিশনার আছেন, তিনি জবাব দিয়ে দেবেন শেখ হাসিনার বর্তমান অবস্থান বা বর্তমান পরিস্থিতি কি। দ্বিতীয়ত, যে রয়টারের যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউতে এরকম 3 জনের বাইলাইন আছে, কিন্তু একজনের নয়। একজন হয়তো কলকাতা ভিত্তিক সাংবাদিক, আর একজন ঢাকা ভিত্তিক সাংবাদিক, আর একজন লন্ডনের তাদের মূল অফিসের তার একজন, তিনি এডিট করেছেন ইন্টারভিউটা, তারও নাম দেওয়া আছে ইন্টারভিউ নিচে। ফলে এদের 3 জনকে তো খুব সহজেই তারা যোগাযোগ করতে পারেন, তাদের কাছেই জেনে নিতে পারেন। মানে এটা অন্য মাধ্যমে প্রশ্ন না করে যিনি ইন্টারভিউ নিয়েছেন তার সঙ্গে বা ঢাকায় একটা রয়টার্স এর অফিস আছে, ফলে সেখানেও তারা জিজ্ঞেস করলে তাদের এই সন্দেহ নিরসন হবে। এখন এটা থেকে বোঝা যায় একটা জিনিস, এই সমস্ত সাংবাদিক শেখ হাসিনা সম্পর্কে খুবই তারা বিব্রত বোধ করছেন। সরকার পক্ষ কিছু বলছেন না, কিন্তু সরকারের হয়ে তারা তাদের সরকারের উদ্বেগ
তারা প্রকাশ করছেন, শেখ হাসিনাকে ভয় পাচ্ছেন, সোজা কথা। আপনি যখন প্রসঙ্গটি তুললেন, হ্যাঁ, এরকম অনেকেই বলছেন যে তিনি কি আদৌ বেঁচে আছেন কিনা, তিনি কেন প্রকাশ্যে আসছেন না, কেন তাকে ইমেইলে ইন্টারভিউ দিতে হচ্ছে, কেন টেলিফোনে ইন্টারভিউ দিতে হচ্ছে, টেলিফোনে ইন্টারভিউ গুলো আবার এআই দিয়ে তৈরি করা কিনা, এসব কথার কি কোনো ভিত্তি আছে? প্রথম কথা হচ্ছে আমি নিজে ওনার সঙ্গে কথা বলেছি, হ্যাঁ, এবং আমি বলবো না যে আমি ওনার সঙ্গে সাক্ষাৎ করেছি, কিন্তু আমি জানি উনি সুস্থ সবল এবং প্রতিদিন প্রতিনিয়ত প্রায় আপনি ধরতে পারেন 1 সপ্তাহ অন্তর অন্তর দেশের বিদেশের বিভিন্ন প্রান্তের আওয়ামী লীগের নেতারা তার সঙ্গে দেখা করছেন, এবং সেটা ভারত সরকারের অনুমতি নিয়েই দেখা করছে। কয়েকদিন আগে অস্ট্রেলিয়া, লন্ডন, কলকাতা থেকে বেশ কিছু আওয়ামী লীগ নেতা তার সঙ্গে সাক্ষাৎ করে গেছেন। কেউ কেউ তো আমার সঙ্গে তারা ছবিও দিয়েছেন ফেসবুকে, কেউ কেউ দেখেছেন, দেখে ওনাকে ফোনও করেছেন। কিন্তু ফলে তারা তো নিশ্চয়ই বাংলাদেশের সাংবাদিক, ফলে তারা সেই সমস্ত নেতৃবৃন্দের সঙ্গেও তো কথা বলে দেখতে পারে। হচ্ছে প্রত্যেক নেতাই এরকম একটা অসত্য কথা বলবেন যে এআই মাধ্যমে করা হয়েছে বা আসলে তিনি জীবিত নন। এটা তো ভারত সরকারের প্রতি বড় ধরনের একটা লাঞ্ছনা। তিনি ভারত সরকারের অতিথি, তাকে তার জীবনের নিরাপত্তা নিয়ে এরকম প্রশ্ন তোলা, এটা ভারত সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলা। সেই জন্য বললাম খুব সহজ উত্তর হবে রয়টার্স এর অফিস। এবং তারা তো যখন রয়টার্স এর মতো একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংবাদ সংস্থা, তার বিশ্বাস যোগ্যতা নিয়ে এরা প্রশ্ন তুলছেন, এরা কোন ধরনের সাংবাদিক আমি জানি না। এবং আপনাকে এটাও বলি, আমি যতদূর জানি আরো 1 ডজন সাংবাদিক অপেক্ষায় আছেন তার ইন্টারভিউর জন্য। তার মধ্যে সবাই ভারতীয় নন, তার মধ্যে চীন আছে, জাপান আছে, এবং চীন জাপানের সংবাদ সংস্থাগুলোর ইন্টারভিউ কয়েকদিন পর হয়তো দেখতে পাবেন না। তো আমি এটা যতদূর জানি, ফলে এতগুলো লোক সারা পৃথিবী জুড়ে একটা এআই এর সঙ্গে কথা, যারা এআই বিষয়ে অভিজ্ঞ, সোজা কথা হচ্ছে শুনুন, ডিসেম্বরে তাকে সশরীরে দেখতে পাবেন, এটা তার ঘোষণা। ফলে তখন দেখে নেবেন এআই হাঁটছে না শেখ হাসিনা সশরীরে হাঁটছে। সশরীরে তিনি হাঁটবেন বা বাংলাদেশে ফিরবেন, আমি সে বিষয়ে আসবো। তার আগে আরেকটা প্রশ্ন, যে ইন্টারভিউটি এনডিটিভিতে এবং পরবর্তীতে আবার একই বিষয়ে রয়টার্সে এলো, তারপর থেকে এই বিষয়গুলো আবার নতুন করে চাওয়া হয়েছে যে ভারত আসলে তাকে, মানে শেখ হাসিনাকে কোন স্ট্যাটাসে রেখেছে, তার যে কঠোর নিরাপত্তা দেওয়া হচ্ছে, এর রিজনটা কি? কেন অন্যদের মতো তিনি স্বাধীনভাবেও ঘোরাফেরা করতে পারছেন না? কেন তাকে একটা বিশেষ জায়গায় একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে রেখে দেওয়া হয়েছে? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোন স্ট্যাটাস তাকে দেওয়া হচ্ছে, এই বিষয়টা আপনি একটু ক্লারিফাই করবেন? তার স্ট্যাটাস হচ্ছে যে তিনি একটি বিদেশি রাষ্ট্রের সাবেক প্রধানমন্ত্রী, তার জীবনে সংশয় ছিল, সেজন্য তাকে এখানে আশ্রয় দেওয়া হয়েছে। এবং এও বলেছে ভারত সরকার যে তিনি যখন যেদিন যা চাইবেন, যেভাবে তিনি যেখানে যেতে চাইবেন, সেটা যাওয়ার ব্যবস্থা ভারত করে দেবে। তিনি একজন সাবেক প্রধানমন্ত্রী, এই হিসাবে ভারতে আশ্রিতা, সেটাই তার স্ট্যাটাস, সেইভাবেই তাকে রাখা হয়েছে। আপনি বলতে পারেন না যেরকম কেন তাকে বাইরে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে না। 2 দিন আগে তো আপনাদের ওখানকার জঙ্গিরা তো হুমকি দিয়েছে তাকে হত্যা করবে। তার জীবনের নিরাপত্তা এই মুহূর্তে যে কোনো প্রধানমন্ত্রীর মতনই তার নিরাপত্তাকে সেভাবেই আঁটোসাঁটো করে রাখা হয়েছে, যাতে সেখানে কোনো অন্য ধরনের অবাঞ্ছিত ঘটনা না ঘটতে পারে। এবং যেখানে এই নিরাপত্তার কারণে তার দিল্লিতে সম্ভবত 3 বার তার আবাসস্থল পরিবর্তন করতে হয়েছে। একই জায়গায় যারা দেখেছেন প্রথমবার এসে, দ্বিতীয়বার এসে তারা অন্য জায়গায় দেখেছেন, তৃতীয়বার তারা অন্য জায়গায় দেখছেন। দিল্লিতেই আছেন কিন্তু এক জায়গায় নেই। ফলে তার নিরাপত্তার কারণে এই ধরনের একটা ব্যবস্থা নেওয়া হয়েছে, যে কারণে তাকে হয়তো আপনারা সশরীরে দেখছেন না, বা সেটা দেখা ক্ষেত্রে অসুবিধা হতে পারে। কিন্তু ভিডিও মারফত হয়তো আমার মনে হচ্ছে যে এক একটি করে ধাপ তিনি এগোচ্ছেন। ফলে এগোনোর সময় আমার মনে হয়েছে এরপরে তিনি নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে আত্মপ্রকাশ করবেন। তখন আবার প্রশ্ন উঠবে এই ভিডিওটা জেনুইন কিনা, তিনি এটা এআই এর মাধ্যমে ভিডিও কিনা।
মানে আমার মনে হয় সেই বিষয়টা প্রশ্ন না তুলে প্রশ্ন তোলা উচিত তিনি যেটা বলছেন সে ব্যাপারে বাংলাদেশ সরকারের মত কি। উনি বলেছেন আমি আসবো, তাহলে বাংলাদেশ সরকার তাকে কিভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেবেন, সেই বিষয়ে বাংলাদেশ সরকার যদি পরিষ্কার করেন তাহলে সেটা ভালো হয়। হ্যাঁ, এখন বাংলাদেশ সরকার তো স্পষ্ট করে কিছু বলছে না, তবে ইনফরমালি যেমন সাবেক বর্তমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ তিনি সোমবার একটি মন্তব্য করেছেন যে তিনি এলে তাকে জেলে যেতে হবে, জেলে যেতে হবে এটা সবাই জানে, তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, তার বিরুদ্ধে রায়ও ঘোষিত হয়েছে মৃত্যুদণ্ডের, এটা তো আমরা সবাই জানি। কিন্তু আসলে কিভাবে সম্ভব, তার তো পাসপোর্ট কোন ধরনের বৈধ কাগজপত্র নেই, তাহলে তিনি যে বললেন যে তিনি আসবেন, আপনি কি ভিতরে বিষয়টি আমাদের জানাতে পারবেন যে তিনি আসলে কোন বিষয়টি বিবেচনা করে বলছেন যে তিনি বাংলাদেশে ফিরবেন, নাকি তিনি অপেক্ষা রয়েছেন যে বাংলাদেশ সরকার তাকে নিয়ে আসার জন্য একটা উদ্যোগ নেবে? তিনি বন্দী হিসাবে যাবেন না, কারণ ভারত সরকার তাকে বন্দী করেন। বন্দী প্রত্যর্পণ চুক্তি অনুসারে যে নিয়ম কানুন সেগুলো বাংলাদেশ সরকার এখনো ফলো করেনি, সেগুলো সেই অনুযায়ী কোনো ব্যবস্থা নেন। 4 লাইনের চিঠি পাঠিয়েছেন, নোট ভার্বাল এটাই বন্দী প্রত্যর্পণে কোনো আবেদন নয়, এটা একটা প্রাথমিক আবেদন। পরবর্তীকালে তাদের বিষয়ে বিশদ পদক্ষেপ যেগুলো নেওয়ার কথা সেগুলো যদি নেন, যেমন বাংলাদেশের আরো কিছু আর্থিক অপরাধী বলে চিহ্নিত, তাদের বিচার চলছে ভারতে, তারা বিচার সমাপ্ত হলে সেখানে দোষী সাব্যস্ত হলে তখন তাদের ফেরত দেওয়ার বিষয়। আর শেখ হাসিনার ক্ষেত্রেও তাই একই নিয়ম হবে। ফলে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো সেগুলো বাংলাদেশ সরকারকে জানাতে হবে, এবং তার যে বিচারে যে সাজা হয়েছে সেই সাজাটা কিভাবে হয়েছে সেটা জানাতে হবে, তাই না? সেটা তো ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, তো তার এক হঠাৎ করে একটা অর্ডিন্যান্স জারি করে পুরনো আইসিটি নিয়মাবলী পরিবর্তন করে যে করা হলো তার বৈধতা আছে কিনা, আন্তর্জাতিক স্তরে বৈধতা আছে কিনা, এগুলো বহুবিধ প্রশ্ন আছে। ফলে কিন্তু যদি সাধারণ আদালতে তার বিচার হয়, সেই বিচারের জন্য তিনি বন্দী হয়ে সেই বিচারের সম্মুখীন হতে পারে এবং তাকে ফেয়ার ট্রায়ালের জন্য তার পছন্দের আইনজীবী দিতে হবে। এটা তো নয় বিচারপতি, প্রসিকিউটর এবং মানে যে বিবাদী পক্ষের আইনজীবী সবই একই দলের, এটা তো হয় না কখন। এটাকেই তো ক্যাঙ্গারু কোর্ট বলা হয়, যেটা আইসিটিতে হয়েছিল আর কি। ফলে আমি যেটা মনে করি তিনি যেতে চাইছেন, তিনি ধরুন আমি কথার কথা এটা বলেছিলাম, এটা অনেকে হয়তো সেভাবে ভাবছেন যে তিনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে বেনাপোল পেট্রাপোল হয়ে যাবেন, সেটা না। আমি বললাম আমি এটা প্রতীকী অর্থে বলছিলাম যে একবারে অনেককাল আগে একবার জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা যদি ধরুন একদিন সুযোগ হয় আপনার যাওয়ার, আপনার দেশে কিভাবে আপনি যাবেন, কিভাবে যেতে ভালো পছন্দ করবেন? বলেছেন আমার তৈরি করা পদ্মা সেতু দিয়ে আমি যাব, পদ্মা সেতু দিয়ে গিয়ে আমার পথে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া যাব। তো সেই পথটা তো অবশ্যই বেনাপোল পেট্রোপল হয় না, যদি পদ্মা সেতু গিয়ে উঠতে হয়। এবং আবেগের তারপরে জায়গা তিনি থেকে তিনি মেট্রো রেলে বলেছেন। চেপে ঢাকা সদরে আসবেন গণভবনের কাছে, মেট্রো রেলে চেপে। তো এটা ওনার একটা স্বপ্ন, এখন স্বপ্নটা বাস্তবায়ন হবে কি হবে না সেটা তো ভবিষ্যৎ বলবে, 5 মাস বাকি আছে। তবে এবার ওটি যেমন কোনো ঘোষণা করেছেন পরিকল্পনা আমি নয়, তার ওটি কোনো পরিকল্পনাও নয়, ওটি তার একটা ইচ্ছা, একটা ডিজায়ার, ইচ্ছাই, ডিজায়ার স্বপ্ন। ডিজায়ার ডিজায়ার আহ, ঠিক কথা। আমি একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম ভারত সরকারের প্রসঙ্গে, সেটি হচ্ছে যে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তের সঙ্গে ভারত সরকারের কতটুকু সম্পৃক্ততা। নিশ্চয়ই ভারতের এখানে কোনো রোল আছে, ভারতের নানান ধরনের হিসেব আছে, এবং নিঃসন্দেহে ভারত, আমরা যতটুকু জানি, এখনো বাংলাদেশে আওয়ামী লীগের উপরে তারা আস্থা রাখে। আহ সেটি ভারতের স্বার্থেই হোক, এটি অপরাধ দৃষ্টি আমরা জানি না, প্রত্যেক রাষ্ট্রই তার স্বার্থের কথা চিন্তা করবে। এবং যে ল্যান্ড বাউন্ডারি রয়েছে, আমাদের দীর্ঘ সীমান্ত রয়েছে, সবকিছু মিলিয়ে একটা সব জায়গা তো আওয়ামী লীগের প্রতি ভারত সবসময় রয়েছেই। সেই জায়গা থেকে ভারতের এইখানে ইনভলভমেন্টটা কতটুকু? দেখুন আমি এটা জানার চেষ্টা করেছিলাম, আর আনুষ্ঠানিকভাবে ভারত সরকার কিছু ব্যাপারে কোনো মতামত দেয়নি। আপনি যেটা বলছেন যেরকম আপনাদের ওখানকার মন্ত্রীরা অফ দ্য রেকর্ড বলছেন, আমাদের এখানেও কিছু অফ দ্য রেকর্ড কথা হয়েছে, সেই কথাতে তারা বলছেন তারা এই বিষয়টা নিয়ে এমন কোনো পরামর্শ তারা শেখ হাসিনাকে দেননি যে আপনি এই কথাটা বলুন যে আপনি ওখানে যাবেন। তাদের ভারত সরকারের কোনো ভূমিকা বিষয় নেই।
এখন এবার এটাও ঘটনা যে তিনি যে এতগুলো ইন্টারভিউ দিচ্ছেন, বলছেন বা কথা বলছেন, যা বলছে যে ভারত সরকার তার কোনো সেক্ষেত্রে আপত্তি করেছেন এমনও কিছু না। সেটা মূলত হচ্ছে যে ভারত সরকারের বক্তব্য হচ্ছে ভারতে মিডিয়া স্বাধীন, মিডিয়া কি করবে না করবে এটা সম্পর্কটা মিডিয়ার সঙ্গে শেখ হাসিনা, এর মধ্যে ভারত সরকার নেই। আমরা ভারতীয় মিডিয়াকে বা কোনো আন্তর্জাতিক মিডিয়াকে বলতে পারবো না নির্দেশাবলী দিয়ে যে আপনারা শেখ হাসিনার ইন্টারভিউ নিতে পারবেন না, এটা বলা সম্ভব না, এটা বলা যায় না। বরং যে সরকার বলেন সেই সরকার অগণতান্ত্রিক, তারা অস্বৈরাচারী সরকার। স্বৈরাচারী সরকারই সাধারণত মিডিয়ার উপরে নিয়ন্ত্রণ জারি করে, এটা বাংলাদেশে যেটা আমরা দেখছি বর্তমানে যে অবস্থা। তো সেক্ষেত্রে ভারত সরকারের ভূমিকা যদি বলেন, এটা ভারত সরকারের মত হচ্ছেন আজকে এক্স এটি কাগজের সম্পাদক তিনি সিদ্ধান্ত নিলেন যে আজকে আমরা শেখ হাসিনার ইন্টারভিউ নেবো। এটাও বলে রাখি আপনাকে যে আপনাদের ভারতের যে হাই কমিশন আছে তারা কিন্তু প্রভাব বিস্তার করার আপ্রাণ চেষ্টা করেছিল যে কেন আপনারা শেখ হাসিনাকে চাপছেন বারবার। বলছে আমাদের কাছে খবর, একজন প্রাক্তন প্রধানমন্ত্রী 15 বছর প্রধানমন্ত্রী ছিলেন, এটা আমাদের কাছে মনে হয়েছে খবর, রোজ তো ছাপছি না, মাঝে মাঝে ছাপছি। তা আপনারা এমনকি এরা প্রকারান্তরে কেউ কেউ হুমকিও দিয়েছেন আপনাদের সঙ্গে সম্পর্ক রাখবো না, হাই কমিশনের প্রবেশ নিষিদ্ধ হতে পারে। তো হলে হবে, তাতে কি করা যাবে। কিন্তু তারপর থেকে তারা পিছিয়ে এসে তার হচ্ছে ভারতে তো মিডিয়া এখনো পর্যন্ত স্বাধীন মিডিয়া না, তাকে তো নিয়ন্ত্রণ সরকার করে না। ফলে তিনি সংবাদের শিরোনামে আছেন, আলোচনার বিষয়বস্তুতে আছেন। পছন্দ করুন অপছন্দ করুন, তাকে নিয়ে কথা বলতে হবে, তাকে নিয়ে আলোচনা করতে হবে পক্ষে বিপক্ষে। সেটা হচ্ছে আমার মনে হয়েছে সেটা তার প্রথম রাজনৈতিক পদক্ষেপ। সে বিষয়ে তিনি সফল। সফল এই অর্থে আজকে আপনার সঙ্গেও 8 ঘন্টা আলোচনা করছি। এখন এটা নানা জায়গায় বাংলাদেশে তো আপনি বললেন বহু সাংবাদিক যে নানা রকম প্রশ্ন করছেন, তাদের কাছে একটা আলোচ্য বিষয়, পক্ষে বিপক্ষে যাই বলুন। এটা হলো এক। দ্বিতীয়ত এবার তার যে উদ্দেশ্য আমি বলছি যদি তারেক রহমান সরকারকেও তো সিদ্ধান্ত নিতে হবে, সত্যিই তার তো ট্রাভেল ডকুমেন্ট নেই, ভারত সরকার নয় একটা ট্রাভেল ডকুমেন্ট দিয়ে দিল, তাহলে সেই ট্রাভেল ডকুমেন্ট দেওয়া সত্ত্বেও তারা কি তাকে বাংলাদেশে প্রবেশ করতে দেবেন? এক। দুই হচ্ছে আরেকটা বড় চাপ হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর উপর। এই কারণেই 23শে জুন প্রতিষ্ঠা দিবসে 7টা জেলায় সেনা নামিয়ে বিডিআর নামিয়ে এমন একটা কাণ্ড করলেন যে সেদিন আওয়ামী লীগের যেন পুনরুত্থান ঘটছে। তা ঘটেনি, কিন্তু আতঙ্কে তাই ঘটেছে। 4 আগস্ট 2024 সেনাবাহিনী ঘোষণা করেছিল তারা জনতা যদি ব্যাপক আকারে হাজির হয় তারা গুলি চালাবেন না। আজকে ডিসেম্বরের 6 তারিখ হোক বা 7 তারিখ হোক, যদি শেখ হাসিনা পৌঁছন তাহলে সেনাবাহিনীকে সিদ্ধান্ত নিতে হবে সেই লাখো লাখো জনতার উপরে গুলি চালাবেন। সেদিন যখন চালাননি, জনতা, নিরীহ জনতার মৃত্যু যাতে না হয় তার জন্য ডিসেম্বরেও তাকে সিদ্ধান্ত নিতে হবে নিরীহ জনতার উপরে আওয়ামী লীগ সমর্থক তাদের উপর গুলি চালাবো না। ফলে সেই সিদ্ধান্তটা এখন আর্মির টেবিলে, আর্মিকে ভাবতে হবে, সেনাবাহিনীকে ভাবতে হবে। সত্যিই তো তিনি কি এখন এটা স্টান্টবাজি বলে ভেবে থাকতে পারে, শেষ পর্যন্ত হাজির হলে কি করবেন, তাই না? ধরুন পেট্রাপোল সীমান্তে হাজির হলেন, রংপুর সীমান্তে হাজির হলেন, কি ওপর বাংলা বান্দায় হাজির হলেন, সেনাবাহিনী কি করবে? তখন তো আপনি জানেন বাংলাদেশে যে ধরনের একটা আবেগ তৈরি হয়েছে, যারা আওয়ামী লীগ পন্থী, যারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক, আমি তো তাদের প্রত্যেকের মানে নিয়মিত আপনার এখানে সঙ্গে কথা বলতে বলতে গোটা যারা ফোন আসছিল, তারা সকলেই হচ্ছে আমরা রেডি, প্রস্তুত, আমরা যাবো সেদিন, কবে আসছেন খালি দিনটা জানান। এই যে একটা আবেগ তৈরি করতে পেরেছেন তিনি, এটা দ্বিতীয় রাজনৈতিক সাফল্য। সঠিক, আমি রাজনৈতিক ভাবে ব্যাখ্যা করছি বিষয়টা, বুঝলেন? এর বাস্তবিক অর্থটা দেখা যাবে ডিসেম্বরে। 5 মাস সময় আছে। এর মধ্যে একটি প্রথম সারির আপনাদের সংবাদপত্র তারা বিভিন্ন চমৎকার একটি বিশ্লেষণ করেছে। 5 মাস সময়, এর মধ্যে কি ঘটবে, এর মধ্যে দেশে কি ঘটবে, আন্তর্জাতিক স্তরে কি ঘটবে, অনেক কিছু দেখার বিষয় আছে। সেই বিশ্লেষণটা আমি বলবো সেই সমস্ত জ্ঞানী গুণী সাংবাদিকরা যেন একটু পড়ে দেখেন। এটা বাংলাদেশের কাগজ, প্রথম শ্রেণীর কাগজ, তার বিশ্লেষণ। সে বিষয়টা খুব মানে একটা আমি বলবো বাস্তব ভিত্তিক একটা বিশ্লেষণ করেছে। তিনি বলেননি যে হ্যাঁ ফিরছেন, তিনি একথা বলেননি এটা স্টান্টবাজি। এখন তার কাছে মনে হচ্ছে হলে কি করতে পারে, পরিণতি তারেক রহমান সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, যেটার জন্য শেখ হাসিনা অপেক্ষা করছেন। এটা হচ্ছে 3 নম্বর সাফল্য, যে আমরা শেখ হাসিনাকে এভাবে ঢুকতে দেবো না। তিনি ঢুকতে চাইছেন
কিন্তু তা আমরা ঢুকতে দেবো না। তার কারণ হচ্ছে তিনি বন্দি হিসেবে আসুন। ভারত সরকার তো তাকে বন্দি করেনি, ভারত তাকে বন্দি হিসেবে দেবে না, বন্দি প্রত্যর্পণ চুক্তি, তিনি নাগরিক হিসেবে যাবেন। ধরুন কথার কথা বিএসএফ যদি পুশব্যাক করে, তাহলে কি করবে? বিজেপি কি পুশ ইন করে ফেরত পাঠিয়ে দেবেন, যেমন পাঠাচ্ছে না? ফলে এটা নিয়ে তারেক রহমান সরকারের অন্যান্য অনেক প্রায়োরিটি যে কাজ আছে তাতে একটা ব্যাঘাত ঘটানো, আপনি খুব খারাপ ভাষায় বলতে পারেন অন্তর্ঘাত করা, এটা চতুর্থ রাজনৈতিক পদক্ষেপ। সাফল্য কিনা বলছি না, চতুর্থ রাজনৈতিক পদক্ষেপ। ফলে আমার কাছে যেটা মনে হচ্ছে, যে ইংরেজিতে খুব চমৎকার একটা কথা আছে, সেটা হচ্ছে প্রেগনেন্ট উইথ মেনি পসিবিলিটিস। অনেক সম্ভাবনাময় জীবন, সম্ভাবনাময় সময় আসছে। কিন্তু শেখ হাসিনা সংবাদের শিরোনামে আছেন, বাংলাদেশে নাই বা থাকুন, সারা বিশ্বে আছেন, তিনি আছেন। এবং দেখুন, গতকাল আপনি ফলো করেছেন কিনা জানি না, সজীব ওয়াজেদ জয় একটা প্রোগ্রামে এসেছিলেন লাইভ আমেরিকা থেকে, লন্ডনে যেটা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে তার বক্তব্য আমি শুনলাম। তিনি কিন্তু এই মানে ফেরা না ফেরা ইত্যাদি নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। তিনি বলেছেন যে 6 কোটি আওয়ামী লীগ সমর্থক এবং আওয়ামী লীগ ভোটার আছে বাংলাদেশে, তাদেরকে যদি উপেক্ষা করা হয় তাহলে বাংলাদেশ একটা গৃহযুদ্ধের মুখে যাবে। এবং গৃহযুদ্ধ, সিভিল ওয়ার শব্দটা ব্যবহার করেছেন, ইংরেজিতে ভাষণ দিয়েছেন। তো সেই গৃহযুদ্ধের কথা ভেবেই হয়তো শেখ হাসিনা এমন কোন সিদ্ধান্ত নিচ্ছেন, যেটা তারেক রহমান সরকারের পক্ষে। মানে আপনি আপনার দীর্ঘ সাংবাদিকতা জীবনে অভিজ্ঞতা, আওয়ামী লীগ বা বাংলাদেশ ভারত সম্পর্কের জায়গা থেকে যে গবেষণাগুলো এবং ব্যক্তি শেখ হাসিনাকে আপনি যেভাবে জানেন, সেই জায়গা থেকে আপনি বলছেন যে তিনি যেটি বলছেন সেটি কার্যকর করার সমূহ সম্ভাবনা। বিষয়টি তো তাই নাকি? অবশ্যই অবশ্যই, এবং আমি এটা বিশ্বাস করি। প্রথমে আমি ভেবেছিলাম তিনি শুধু তার নেতা কর্মীদের জন্য বলছেন, কিন্তু এটা আমাকেও ইন্টারভিউতে এরকমই বলেছিলেন। কিন্তু এখন তিনি একটা নির্দিষ্ট রাজনৈতিক পদক্ষেপ নিয়ে এগোচ্ছেন বলে আমার মনে হয়। ডিসেম্বরের মধ্যে নিশ্চিতভাবে একটা কিছু ঘটবে এবং তিনি সেখানে যাবেন না। যেটা বলেছেন তিনি, আমার মনে হয় না তিনি, ধরুন তার সব থেকে বেশি মানে দুর্নাম হতে পারে যে সেটা হচ্ছে তিনি ঘোষণা করার পর গেলেন না, ভয় পেয়ে গেছেন। এই প্রচারও তো হবে না, সেই প্রচার তিনি নেবেন কেন? পৃথিবীর সব থেকে বেশি সময়ের থাকা মহিলা প্রধানমন্ত্রী, তাই না? এতবারের প্রধানমন্ত্রী, এবং তিনি একটা কথা বলছেন, সে